Okay, so welcome everyone. আজকের ওয়েবিনারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রিপুরী বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর মাইনুল হোসেন। আমাদের সিরিজ অফ ওয়েবিনারে আজকের টাইটেল হচ্ছে স্কেচ ইউর ড্রিম, এবং আমাদের সাথে আছেন ঢাকা ইউনিভার্সিটির ত্রিপুরী বিভাগের আমি, এবং বর্তমানে নোকিয়াতে ম্যানেজার হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ সাদিক মুর্শিদ। আমাদের সাথে আরো জয়েন করেছেন ত্রিপুরী বিভাগের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস এম মুস্তফা মামুন, আরো আছেন এই বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ জুনায়েদুর রশিদ। তো আমি আর কথা না বাড়িয়ে আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে অনুরোধ করবো আজকের এর ওয়েবিনারটা শুরু করবার জন্য, কিছু বলবার জন্য। ধন্যবাদ মাইনুল, তোমাকে আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে চেষ্টা করি তোমাদের প্রোগ্রামগুলোতে থাকার জন্য। এই ধরনের প্রোগ্রাম তোমরা যে মাঝে মধ্যেই করো, এগুলো আসলে বিশেষ করে প্যান্ডেমিকের মধ্যে খুবই উপযোগী। কারণ হচ্ছে যে একঘেয়েমি একটা জীবন সবার মধ্যে চলছে, সেই একঘেয়েমি জীবনের মধ্যে যে একটা পরিবর্তন এবং এমন একটা অনুষ্ঠানের মাধ্যমে এই পরিবর্তনগুলো করার চেষ্টা করছো যেতে করে কিনা তাদের একঘেয়েমি দূর হয়, আবার একাডেমিক ইস্যুস গুলো আসে, ক্যারিয়ার, ভবিষ্যৎ, সেগুলো নিয়েও বলার আমাদের সুযোগ অনেক কম থাকে, কিন্তু এখন এটা বেশি একটু। তো আসলে এগুলো খুব উপকারী, এবং তোমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অ্যালামনাইদেরকে নিয়ে আসো এগুলো প্রোগ্রামে স্পিকার হিসেবে বলার জন্য। সেটা দুই দিক দিয়ে ভালো, যে তারা তাদের যে সফল জীবন সেটা দেখে সকলে অনুপ্রাণিত বোধ করে। আরেকটা জিনিস হলো যে তারা আবার এই ডিপার্টমেন্টেরই এক্স স্টুডেন্ট, সুতরাং এটা তাদেরকে আরো বেশি স্বপ্ন দেখাতে সাহায্য করে বলে আমি মনে করি। আমি বেশি কথা বলবো না, কারণ এখানে তোমরা অনেকেই এখানে ইন করেছো প্রোগ্রামে কথা শোনার জন্য। তো সাদিক মুর্শিদ আমার অত্যন্ত প্রিয় একজন ছাত্র, এই বিভাগের অত্যন্ত মানে এফিশিয়েন্ট, জেন্টলম্যান, সফট স্পোকেন, সব দিক থেকে ব্যালান্সড, এবং তার যে ক্যারিয়ার যে পাথ সেটা অত্যন্ত সুন্দর এবং স্মুথ। আশা করি সে তোমাদেরকে অনেক দিক নির্দেশনা দিবে, এবং ভবিষ্যতে তোমরা যে কোনো প্রয়োজন হলে বা কোনো কোয়ারিজ থাকলে বা পরামর্শ থাকলে নিশ্চয়ই সাদিক মুর্শিদ তোমাদেরকে সহায়তা করবে বিভাগের অ্যালামনাই হিসাবে। মোটেও সে কার্পণ্যতা করবে না। আমার বিশ্বাস আমাদের বিভাগের অ্যালামনাইদের কাছে আমাদের বিভাগের ছাত্রছাত্রীদের যে কোনো আবদার সবসময় উন্মুক্ত থাকে, খোলা থাকে, এবং সকলে বিভাগকে এবং বিভাগের ছাত্রছাত্রীদেরকে সার্ভিস দিয়ে খুশি হয়, এবং তারা নিজেদেরকে গৌরবান্বিত বলে মনে করে বলে আমার বিশ্বাস। সুতরাং ভবিষ্যতে যারা অ্যালামনাই আছো, তোমরা আমাদের বিভাগের প্রতি সদয় দৃষ্টি সবসময় রাখবে। তোমরা সবসময় তোমাদের চিন্তা করবে আমাদের ছাত্রছাত্রীদের কিভাবে উপকার করা যায়। তো আজকের এই ওয়েবিনারটা অত্যন্ত সফল হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আমাদের চেয়ারম্যান স্যারকে। তো আমি আর সময় নষ্ট না করে আমি আমাদের স্পিকারের কাছে চলে যাব, এবং যারা স্টুডেন্ট আছে পার্টিসিপেট করছে আজকের ওয়েবিনারে, তাদের কাছে একটা অনুরোধ যে তোমরা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে রেজ বাটন একটা অপশন আছে, হ্যান্ড রেজ, সেটাতে ক্লিক করতে পারো। পরবর্তীতে আমাদের স্পিকারের টক শেষ হলে আমরা সেসব প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করব, অথবা তোমরা চ্যাট বক্সও সরাসরি টাইপ করে প্রশ্নটা লিখতে পারো। তো আমি আর সময় নষ্ট করবো না, আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, এবং এই আজকের ওয়েবিনার থেকে তোমরা সবাই উপকৃত হবে। So let's welcome our speaker, and I will request Mohammad Sadiq Murshid to start this time. Thank you. Thank you, Chairman Sir, Mamun Sir, and thank you, Mainul San, Professor, for letting me to have this connection with my root. Actually, what Star just mentioned, I want to start with that one. You can maybe remember that just Mamun Sir mentioned about the balance.
Although he has told a little bit more about me, but actually you can see my screen. This is the life and everything is about balance. If you can see my screen, there is a prism or pyramid, which is in balance with the sphere. So this is that whole topic I'll talk to you is about the balance and how you can sketch your dream. So let's start about this one, and I will appreciate you much if you can just ask me question whenever it raised to your mind. And as Manu said, we can also note down those questions and then we can answer it later after my speech. So once it is getting boring, please stop me and ask me questions so that everyone can participate and everyone can understand, okay? So first of all, you can see that in this speech, I'll give some views to you. I'll share some views with you about know your dream, because this dream is about, could be about our vision, about our job, about our target, about our life, anything. And then we will discuss about how much prepared are we. And I'll share one of my favorite poem when I started my career. There's a poem I actually inspired me a lot. Then how to find out the market need. This is just talk about or share about some future need or what could be our future in job field or others. And then one is one of my favorite topic, this soft skill during my service. Everyone will know that maybe already you have known that I have worked in service sector in telecom and ICT in last 15 plus years. So let's start on this part. My screen is visible, right? Yes, yes. Okay. So first one is defining dream, or what is dream? This is the hardest part of all. So you can see on the left side, just give me a second. You can see, follow my laser, right? Here you can see I have noted down 4 topics: knowledge, then power, wealth, and peace. If you can dig down inside yourself, you will find that these 4 actually are driving your target, driving your everything. Anyone can disagree on it? I believe no. Anything about knowledge will give you the self-esteem, then power, then wealth, then finally, maybe it is your peace, which will contribute to your target. Your contribute means constitute your target. So you can see I have kept intentionally blank in this part, knowledge. Under knowledge, what should be discussed? What we understand or what we can perceive on this by gaining the knowledge. Knowledge means that you know many things. Universe is bigger, everything. So from here, by gaining knowledge, you can earn many connections, right? By these connections, maybe you can gain some power also. Then by using that power and knowledge, you can get the wealth. Then finally, maybe at the middle age or something, you will finally will search for peace. These are the biggest topics of your dream. That's why I intentionally kept blank all the portion. Then, well, another part, how to decide. Decide means if you want to decide, okay, this is my target. Before that, you need to understand what is your dream. So first, to decide your dream or define your dream, you are the architect of it, right? So you have to get some communication, some feedback, discussion with your family, society. Then you have to understand your personality, values, interest, and other experts of that field. So if we want to discuss more about personality, like maybe suddenly you have heard from someone that, okay, IT is a very good field now, let's go to IT. And IT, in which part of IT you will work?
IT also have development manager, or also finance also associated with that IT, right? Actually, if I don't listen to any question or yes, no, then I don't understand whether everyone is listening or everyone can understand. If Mainul, if you permit some talks inside during my speech, it will be better for me, I think, if it doesn't break your norm. So, okay. So personality means like what kind of person you are, how you want to drive your life. And then comes to the values. You have some values, right? Actually, you can earn money in any way, good way or bad way. But if you earn money in bad way, does it give you any peace? I think no. Right? That's it. So first you have to understand your personality, then your values, so that when you start your career, then at the middle you don't want to change it. Then your interest. Maybe you want to develop something. You are excited about developing something. You are excited about managing people. You are excited about managing an organization. So that is your interest. It could be many things on your interest. So think about those items: personality, values, interest, and then it must match with family and society. Like when we started, actually, my BSc was in 2002 and Masters in 2003, but I have passed, because of session jot, I have passed in 2004 and 5. That time, my father actually was a banker, and my relatives are one in government jobs and others. From that family, I got feedback that I must go for government job. I must go for it. Then I had to discuss with many others. I went to our senior brothers of Dhaka University, then BUET, everywhere. I discussed with the experts. Then I have found out, I've tried to find that what is my interest, what I want to be. Then I studied more about in internet, and after discussing with them, I have found that, okay, this could be my target. So later on, I started my career. That, as I said, family and society, they also give you feedback about your target. So you have to decide wisely, and then you have to draw a connection along with the career path you want to choose concerning your personality, interest, and values. You can understand, right? This is your final filter through which you have to decide your dream. Maybe you can understand my intention, that I am not deciding your dream. I am not deciding your target. You are the one who has to decide, who has to be the architect of your dream and target, so that you can chase your dream. So let's go for the next topic. This is how much prepared you are, right? This is our next topic. So as I said, this poem, I'm not going to recite the whole poem. This is one of the favorite poem when I started my career or during my university time. You can see maybe teachers will be get offended by the name, Be Drunk. But if you go through the poem, then you can know that there are some other points also. What does it mean, be drunk? You can see, be drunk, this has other synonyms, similar meaning, like addicted, workaholic, and then compromise, subject matter expert. So in place of addiction or addicted, if I say workaholic, does it sound bad or good? Sounds good, sir. Sorry. Yeah. So that's what you need to understand, that what actually it is not you. Actually, it is we need to understand what is addiction.
Like, just I tried to mark it, like in this poem, it is time to be drunk, so as not to be the martyred slaves of time. Be drunk, be continually drunk, on wine, on poetry, or on virtue, as you wish. That means you have to be addicted to your dream. Then you can understand what you need. Because if you're not addicted, maybe you will ignore some small parts of your target or of your dream. If you're addicted, then we'll collect, connect, gather everything that is required to get your desire. Another part you can see, if you're addicted, then you will be devoted for your target. Then there are some relationships also, right? You can think about this one. You will have a relationship with all the segments, all the branches of your target. And then hardship must be there. There is no shortcut. You understand this, right? Like somewhere you will get some tips and tricks, then you will get the shortcut and you will get rich. It is not possible. You must be hardworking. And to summarize this one, I can say that how much did we thought before starting from the earlier topic, that how to define your target. You can understand this one. How much did we thought before you start? And how much effort engaged for my dream? Like, yes, it's good that, okay, I'll be scientist, but or I'll be a boss of an organization. It sounds good, feels good. But how much effort I have engaged for the dream? Am I prepared for that? Ask this question to yourself, you will find the answer, you'll find the gap. No, even if you don't discuss with others, if you ask yourself, you will get the answer and you will know what to do. Then others like experts, teachers, your seniors, your family, everyone is there to help. If you give a hard, actually another thing, I can give one example. Like if you have some leaders in your mind, right? You have some model role models in your life. Okay, I want to be like him or her. So have you dig down his or her past, how they have come to this position? You'll find they have been addicted to their target from the beginning. They have compromised many things during their life. They have been workaholic to get that target. They did every possible thing to reach that target. That is called devotion. How much devoted you are for your target. And then last point I have tried to mark is what market needs for my dream job. Another thing, like just from this word, my dream job, we all are going out students, or some are in job already. Actually, I think it's mixture because we have some final year students, maybe some junior students as well. Okay, then they are the best to hear it. Actually, one thing maybe you don't know, that recruiters don't read your resume. Does it sound okay with you? Actually, they don't. Alternately, they do, but actually they don't. The thing is that from the some statistics, it shows that recruiters decide the candidate by using only 6.25 seconds on one resume. Maybe many of them don't go through your cover page. So isn't it shocking that we are preparing our resume through several nights, several days, discussion, several templates, many things, but recruiters don't go through that for so long, and they decide it within only 6.25 seconds. How come? But still, the main point is that resume alone cannot help you to get the job.
but a bad resume can ruin the whole chance. How it can be? The thing is that, like, once a recruiter goes through your resume, they just try to find out what they need. Sometimes we after having some little experience or larger experience, still I have found some CVs or resume with academic records in front. But initially, recruiters doesn't look for your academics first. First, they want to look at your experience. So you can understand that what recruiters is asking for, whether you are putting it in front or not. Maybe there would be good color, attractive color, striking colors, but it could be no use if you don't put the right information, the correct information in front of them first. So that's the thing, that what market needs for my dream job. First, once we know it, then we need to prepare according to that. Then based on our experience, training, and others, if we put it in front, then it will be more helping for getting selected for the interview. That's what I wanted to mention in this topic, that how we need to be prepared. Then next part is actually some kind of, to my mind, this is a kind of science fiction, you can say, or you can say this is not science fiction, actually it is future. So have we given any thought about what kind of job market or what kind of society we are going to have in future? We are in science, we are with science, right? The subject of us is science. So are we studying those, that what is coming in future? So the thing is that once you know the market, then you will know in which part you want to prepare yourself. Like you can see, I have given some link here. Maybe you already know those people. I'll not discuss about them, but I have given some link where you can find those information, or in YouTube. Anyway, the thing is that the future, you can see one statistics I have given from Transparency Market Research here in left side on soft skill, because in next topic I'll discuss about soft skill. So how to prepare and how much I have prepared, that will describe by this. This is our forecast about 2019 to 2027, like training market, soft skill training market. So market share region by region. Actually, you can see different region like South America, North America, Middle East, Africa, Asia Pacific, Europe. Different region has different demand. Do you understand the meaning? Like if you want to stay in South Asia Pacific, then your target should be different. If you want to be in South America or North America, it should be related to their future. So it is not that much hard, but still it is kind of confusing how to prepare, but still you need to study. And then you need to relate with your values and personality so that you can target your market, then prepare it accordingly. Like you can see the blue color, North America. 2019, it is management leadership is higher. But in Asia Pacific, communication and productivity, it is higher. Like if you want to develop yourself in communication and productivity, it doesn't mean that you have to be bounded by Asia Pacific. The thing is that more jobs are in communication and productivity. So you can get some links from here. Also, you can go through the Google. Actually, Google has a very effective and helping tool, right? To know everything, almost everything. So search, find it, then you will know what is coming. Actually, before ending this topic, that what we need to prepare for future, I have one question. That have you ever asked anyone
that in which college or school Einstein went. No one asks now, right? Everyone is asking about what he has driven, what he has built. So the thing is that design your target, know your dream, design your target, then just addicted to it. And to talk about future, summary is on right side. I have mentioned future is energy and information. These two would be, it is my belief, so it is not statistically proved or anything, just from the studies, from my experience, everything, what I understand, energy and information, this two part is the future. Our civilization also will be defined by this energy and information. So you can think of it. The business management or everything also in this energy and information. But if you know it, since we are from science background, so we know about energy and information part, we have chance to build our career on that part. Then later on, we can go to that management level of this. And then come to the quantity of job and earning is balanced. Whether the target I'm taking, this, will I go for quantity of job, like quantity of job are there. And then earning, how much earning is there? If demand is high, that means supply is less. That means your paycheck will be higher, right? But demand is less. That means your quantity of job is higher. That means your paycheck will be lower. So that is also a part of your deciding factor. And another thing that I must mention here, be adaptable and have a strong mind, because as I said in earlier topics, that if you are addicted, you have to compromise many things. You must achieve that one. Maybe not, maybe by 2 year, 3 year, 5 year, 15 years, or 25 years, or 50 years, you will achieve it, no doubt. But you have to have a strong mind so that you don't get fallen down. And if you are targeting that one target, then you must be adaptable to that market. If you need to change yourself, maybe you need to change your lifestyle. But lifestyle changing doesn't change your core values, right? Lifestyle changing doesn't change your values or personality. But maybe you will change your attitude. So that's what I'm telling. Become adaptable and have a strong mind so that you don't get fall down, rise again and again, stand up again and go for your desire. Okay, so last one, my favorite topic. I'll start it with one story that is also one of my favorite story during my job life. In my ex-colleagues, from my ex-colleagues, you will also know that I have shared this story several times because I was in service sector. Soft skill is basically the deciding factor now, how much improvement you will do in your job. Like maybe you have a very good hard skill, like you have earned a good certificate, good score, good CGPA, good training, many things. But still, if you don't have good soft skill, then it will be very difficult to get promoted. So every one of us, I think already this is a very good topic and every one of us already know, I think, but still let us discuss. So the story is about, maybe you all, I'm not sure whether you know or not. It is about Ford. I'm giving the summary of this. The story was involved with a complaint to the Ford headquarters. After one person bought one car from Ford, he has complained that if I buy vanilla ice cream, then my car doesn't start. So what kind of complaint is this? My car won't start after I buy vanilla ice cream. Is it related? No. If your soft skill are not there, if you don't accept anything,
out of your syllabus, then you can never figure it out. But actually, the end of this is Ford has got one bug, that is an error in their design, by accepting this complaint and engineering on it. So the story is simple. The thing is that vanilla ice cream is most favorite, how to say, most favorite item in the ice cream shop. So it gets less time to deliver because always it was ready. And during that time, since it is getting less time, so engine doesn't get time to cool down before it next start. So this timing was rectified after accepting this complaint from a customer. So weird complaint, right? Yeah. So everyone should agree with me or not? Well, so another thing in another way, if I want to say it, that actually people talk less. Once you receive anything from your family or from your teacher, most of the time they don't tell you in detail. But if you have a good soft skill, then definitely you will dig down. Like a tree. Tree has a root, right? Root has a very deep level connection with the soil. If you accept it, then you will go to the root. Then you will find many things that is not told to you during the complaint or during the analysis or during the communication that has been done with you for any issue. Why I am telling it to develop your how it is related to soft skill, because it is about your attitude. It is about your acceptance, adaptability, many things that will involve to dig down and improve yourself. Every time, actually, what I always believed is that whenever anyone told anything, like not about only the seniors are telling me something, even my juniors are telling me something, every time I thought maybe I have done some mistake, but I didn't express it, but I always believed like this. First, I correct myself. First, I check whether I have done the mistake or not. So that is, my belief is like this. Once our thought process is like this, to improve ourselves first, then we'll be more confident, then we can lead a team. So, and then organization will see that your soft skill is better, your communication skill is better, then they will rely on you. That's the part of this story. And then about the soft skill, there are so many things, so many materials, so many learning issues in learning things in Google or anywhere. So from there, I have tried to summarize some parts. Like if I go from that picture I'm showing in the screen, abilities, success, growth, these are the things that will come from this skill. It is inside our career, but we have to think on this part, how we can develop or how we can nurture our soft skill, how it can help us on development. First thing, we need to understand that no free lunch. That is, once you get some help from others, so whether you are helping them or not, like today at the beginning of this session, Mamun sir just mentioned that he is hoping the ex-students, alumni will help our existing current students. But it is not about that teachers will hope. That is our duties actually, that we are a team, we are one team that we are developing together. We have to learn from other nations also. They are also helping each other. They're dragging, pulling everyone up so that they can develop as a nation. So if we want to develop only ourselves, it will not help anyway. Maybe for one generation, you will feel the success, but next generation, they will fall. So if we can start it
in that way, then you can we have to understand that no free lunch. Why I mentioned it, because if anyone helps you, then you have to help back, always as a team or always as a family member. We have to remind us that how we can get chance to help them. Then another one, that motivate upward and downward. So let me just give me a second. Okay, sorry. So this topic, motivate upward and downward, what does it mean? We all know motivation, that as an employee, always we say, okay, my department is not motivating me, my HR is not motivating me, my manager is not motivating me. This is motivating downward, right? From upper level to lower level. Even in our school, college, and universities, we have seen whether teachers are motivating us or not to have more studies. But another part is that motivate upward. What does it mean? This is I didn't find any word like this in internet. I just put it by myself. Motivate upward means how much you have motivated your teacher or your seniors to give you more marks. Have you put your good efforts, right efforts in your paper, in your submission, in your work, so that it motivates your manager, your teacher, everyone to give you good score? So have we thought about it, that are we motivating upward to our managers or teachers, our families, seniors, to give us a good keep up? And then another part, but I'm giving this only topics. I'm not discussing in detail. We can have more conversation later on about it, so that I'm just giving you some items to think of it. The next one is define honesty. Another part, if it comes to your values, personality, then you have to define honesty. Like in my experience, I have found several people are using office car for personal use. They are thinking that office has given that car, so I can use it. So this is clear that during our personal use, we should not use office assets, right? So this is very clear. But in my sessions in earlier organizations, my ex-colleagues, my juniors knows that I have given some speech on this honesty also. Once I'm using my office laptop for my personal entertainment, is it an honest approach or not? From my understanding, it is not, because office is giving me salary for my personal entertainment. If I play games in office laptop, it may insert some viruses which may impact my whole organization because of my dishonesty. So you have to understand, and this is just 2 examples of this, but actually there are some tiny part which we should be very concerned about it, whether we are doing everything honestly. Like for our students, the thing is that our parents are giving us a lot, right? At least we have, in this session, we all of us have internet connectivity. Why they are giving us this facility? Are we using it properly? Are we using it on the highest level so that we can give them a good output? This is the honesty with our parents, with our society. Like maybe every one of us heard some stories about Tata, that when he went to a restaurant, he ordered a lot, then the restaurant owner has scolded him. If you cannot eat all, then why you ordered? Answer was, I have money, I have ordered, I'm paying for it. But the answer of restaurant owner was that, okay, you have money, you can afford it, but the society cannot, because you are wasting the food. In certain corner of world, there are several peoples who are starving. So that is actually how you can define honesty, how much you are utilizing your resources to develop yourself. When you think of it, you will develop your skills also.
in every point of your career, every point of your work, you will try to utilize every resources, human resource or other assets, many things with high utilization. That will give you the performance. Another one is professionalism. Professionalism means if you are too reluctant, like and during, let me share my experience with some interviews. Actually, I have tried many of our students to get invitation for interview in our organization. And some of them are very good, really very good. And some of them, even they have good CGPA, but they are not well mannered. Like they sit in front of us, they're shaking their legs. They didn't come with well suited, even with a t-shirt. The hairs were not combed correctly. So these are not helping us anywhere. The thing is that once they came like this, actually that time, okay, I have to share another experience with you. Sorry, I'm taking too long time, right? 36 minutes. No, it's okay. I just continue. Okay. Sadiq, you can continue. No problem. I mean, okay. Thank you. Thank you, everyone. Thank you, sir. The thing is that I wanted to share one thing that while I was just past my BSc, that time we had a good competition with BUET. That they are the engineers, we are not. Though my certificate is still is written as communication engineering. So we friends thought how we can overcome it. Why our current organization in Bangladesh doesn't know we are starting engineering. So what we did, we decided one thing. Every one of us printed our syllabus in short that puts the topics that we are studying this. Then when we are submitting, our total resume was several pages. We tried to make it short. At least our resume, I remember 2 pages or 3 pages. We had to establish that we are studying it. That is our professionalism, as I understood, that we must make them understand that what are we. And then actually from that time, we are fighting from this department that to prove ourselves. Now teachers are so much contributed to us. Now our department's name is AAA. That is very easy to understand. So you can understand how much we have done. Then I have joined as a switching engineer in Huawei in back in 2005 as switching engineer. Then I have competed with Asnullah. Many peoples are there. They are seniors to me. Then even then I left Huawei in 2017 as a director, the highest level of this position in Bangladesh possible by local people. Then under me, there are some people who actually that time I was aged around 38. Under me, there are some 56, 55 aged people who were actually the VP or EVP in other organization. Why I achieved it? Because I always was trying to prove myself. I always was trying to define honesty, motivate upward, how they can know, how they can rely on me. Always I had to build myself better and better. So that is the professionalism, what I understood, that you have to have in yourself also. Professionalism not only in professional career, also in your studies. And then effective communication. Effective communications means actually you can, if you can compare with, I have to tell it very directly, if you compare it with India and Bangladesh, Indian peoples have very, very good effective communication. But in Bangladesh, we people always think that, okay, if I do this job, everyone will understand. If I do my part, everyone will understand. This is totally wrong. If you do this thing, but if you don't represent it correctly, no one will understand, believe me. So you have to do hard work, you have to do it correctly, and you have to present it very correctly in your papers, submission, publication, or any job-related papers, anything. So that is the thing. And
always what we did, I learned it from my earlier organization, Huawei, that others' failure. I have to learn from others' failures and success, always regular. In every month, we had sessions in Huawei. We are to learn in other organizations why they are failing and why they are succeeding, and correct it ourselves, correct it inside us so that we can be successful. So that's some topics actually I have discussed in this part. Then last part is that in the last line of this page is seek for chance to help each other. Again, I'm giving another example of our friendly nation, India. They're helping each other much more than Bangladeshi people. I have found it in my whole career. That's why they are gaining so much in their whole nationwide. Actually, it is nationwide, they're gaining much more than us because they're helping each other. Even in tiny, if they find something, they always search inside their nation, who is better. Always they push themselves and pull themselves up. It's a big world, so nothing to lose if you help someone. Don't think that he will be in front of you. Just help him. Today he will in front of you. Tomorrow he will help you so that you can go up in front. So don't worry about it. Please, I'm requesting the same thing. I have found many competition within us during the studies, during the professional career. Always we just try to build only ourselves. Ourselves means own self. This is not the right approach. Always share, always help. Actually, I have taken 42 minutes. Sorry to everyone, and I don't know whether it helped or not. So we can start question and answer session. Okay, thank you so much to our speaker. So I will now request the audience, if you have any questions, you can unmute yourself and ask a question, or you can also type it in the chat box. Any questions? কোশ্চেন্স বাংলায় হতে পারে, তোমাদের কোনো কোয়েরি থাকলে বাংলায় বলো। Anything, তোমাদের career, job related, anything you can ask. সাদিক, ওরা প্রশ্ন যেহেতু হয়তো চিন্তা করছে, আমার একটা প্রশ্ন হচ্ছে যে মানে আমরা টিচাররা তো মূলত টেকনিক্যাল কোর্সেস পড়াই, এবং আগে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে কোর্স ভাইবা ছিল এভরি ইয়ারে। এখন আমরা এটা স্টপ করে দিছি। তো যেটা হচ্ছে যে স্টপ করার কারণে একটা অভিমত হচ্ছে যে স্টুডেন্টরা মানে ফেস করতে পারে না, কারণ ফোর্থ ইয়ারে গিয়ে ওরা যখন রিসার্চ থিসিস সাবমিট করে, আমাদের এখন ফোর্থ ইয়ার দুইবার প্রেজেন্টেশন হয়, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার পরে। তো তখন ওরা ফার্স্ট টাইম করে। এখন পয়েন্ট হচ্ছে যে ডিপার্টমেন্টের টিচারদের পক্ষ থেকে বা সিলেবাসের কোন আলোকে আমরা কি এমন করতে পারি মানে উইদিন দ্য টেকনোলজি, যাতে করে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রির জন্য আরো বেশি ওয়েল প্রিপেয়ার্ড হয়? কোনো সাজেশনস দিতে পারো কিনা? থ্যাংক ইউ। সাদিক, তোমাকে আনমিউট করতে হবে। সরি, থ্যাংক ইউ। আমার কমেন্টটা হচ্ছে যে এখানে মানে আমরা যে কোর্স বেস যেটা ছিল, মানে আমরা তো আসলে ইয়ারলি এটাই পাস করছি ওই সময়, কিন্তু এখন যদি কোর্স বেস যেহেতু আছে, এটা কিন্তু একটা গুড চান্স আমাদের প্রেজেন্টেশন স্কিল প্লাস হচ্ছে আমাদের যে টপিক গুলো পড়ানো হয় বা হচ্ছে এখন, সেখানেও দেখবেন যে আমাদের টপিক গুলো কিন্তু জব রিলেটেড আছে। কিছু আমাদের গ্যাপ আছে আমাদের, আমি জানি না বিজনেস রিলেটেড টপিক গুলা কি ঢুকেছে কিনা আমাদের সিলেবাসে, যেগুলা আমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই জরুরি, ম্যানেজমেন্ট পার্টে। মেবি আমার একটা স্লাইডে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম তখন, যে এই পার্টটাতে দেখেন, এখানে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট, লিডারশিপ, অ্যাডমিনিস্ট্রেশন, কমিউনিকেশন, এইগুলা কিন্তু আমাদের অনেক কিছু আমরা যেটা পরে এমবিএ সাবজেক্টে অথবা মানে প্রফেশনাল ক্যারিয়ারের সময় আমরা বিল্ড আপ করে নিছি, এই জিনিসগুলো আছে কিনা, সেটার উপরে তাদের প্রেজেন্টেশন হয় কিনা। কোর্স বেস যে প্রেজেন্টেশন, একটা টপিক হতে পারে কোন একটা তাদের রিসার্চের উপরে, তাদের
কোন একটা টপিক তাদের পড়ানো হচ্ছে, সেখানে তারা কারেন্ট রিলেটেড কোন টপিক পাচ্ছে কিনা, যেখানে কোন একটা ইউনিভার্সিটিতে রিসার্চ হচ্ছে, সেরকম কিছু একটা যদি গেইন করে তারা যদি ক্লাসের মধ্যে যদি শেয়ার করে, ইট গিভস সেভারাল পারপাসেস সার্ভড। লাইক ওয়ান হচ্ছে তাদের আউট নলেজটা বাড়া, সেকেন্ড হচ্ছে তাদের প্রেজেন্টেশন স্কিল বাড়া, থার্ড হচ্ছে মেবি it will help in if there is a certification process or something inside the department, then also it will help in their future as a reference. এখানে টপিক গুলোর মধ্যে ম্যানেজমেন্ট আমি স্কিল থাকতে পারে। একটা জিনিস অ্যাড করি জি। স্যার মুর্শিদ, একটা জিনিস অ্যাড করি। এখন আমাদের স্টুডেন্টরা ধরো ইকোনমিক্স, তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, প্রফেশনাল এথিক্স, এই কোর্সগুলি পড়ে। না, তাহলে তো মানে ভালো, মানে এই যে আমাদের স্যার যেটা বললেন, আতিক স্যার যেটা বললেন যে কোর্স বেসড কোনো প্রেজেন্টেশন বা যদি আমাদের ইন্টার ডিপার্টমেন্টাল সার্টিফিকেশন প্রসেস হয়, সেটাও কিন্তু আমাদের জবের একটা রেফারেন্স হিসেবে কাজ করে। তার একটা স্কিল সেট developed, successfully given the presentation or successfully complete this kind of analysis, এইগুলো কিন্তু আমাদের পরে সিভির সাথে হোক বা আমাদের জবের জন্য হোক কনফিডেন্স দেয়, প্লাস হচ্ছে আমাদের সিভিটাকে স্ট্রং করে। আচ্ছা, একটা জিনিস বলি, এই তুমি যেটা বললা যে ধরো এখন আমাদের ছেলেপেলের আমাদের ডিপার্টমেন্টে বা আমাদের ইউনিভার্সিটিতে আইটিপুলি কম্পিউটার্স মানে আইটিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চ আছে এবং যথেষ্ট অ্যাক্টিভ ঢাকা ইউনিভার্সিটি, মেইনলি আমাদের ডিপার্টমেন্ট এবং সিএসসি এবং আইআইটি মোস্ট অ্যাক্টিভ। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের একটা ইসি ক্লাব আছে, ওখানেও কম বেশি অ্যাক্টিভিটি হয়। থ্রু আউট দ্য ইয়ার প্রায় 20-25টা ইভেন্ট হতো, এখন তো করোনার কারণে অনলাইনে হচ্ছে। তো ওগুলাতে পোলাপাইন যেটা হয় যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা লেকচার শুনে অথবা কোনো ওয়ার্কশপে অ্যাটেন্ড করে বা কখনো কখনো প্রোগ্রামিং বা কন্টেস্টে পার্টিসিপেট করে, ওইসব জায়গায় যে সার্টিফিকেট গুলো দেয়া হয় অনেক সময়, আমার কাছে মনে হয় এই সার্টিফিকেট কোনো গুরুত্ব নেই। কিন্তু তুমি যেটা বলাতে আমার কাছে মনে হচ্ছে যে ওরা যখন জবে সাবমিট করবে বা যাবে, সিভির সাথে ওরা যদি এইসব সার্টিফিকেট যে ছোট ছোট বিভিন্ন কিছুতে অ্যাটেন্ড করেছে, ওই সার্টিফিকেটের কি ভ্যালু আছে? ওরা কি এগুলা ক্যারি করে? এখানে যে ট্রেনিং বা পার্টিসিপেশন, মানে এখানে এখন কারেন্ট জব ফিল্ডে যেটা হচ্ছে যে আমরা কোন অর্গানাইজেশনের মেম্বার, প্রফেশনাল অর্গানাইজেশন, কোন প্রফেশনাল অর্গানাইজেশনের মেম্বার, কোন সোশ্যাল ওয়ার্কে আমরা কানেক্টেড, এই জিনিসগুলো খুবই কিন্তু ভ্যালুড এখনকার জব ফিল্ডে। এখানে তারা যেহেতু মেম্বার এবং ওই মেম্বার হিসেবে সে কি রোল প্লে করছে, আমি প্রায় ইন্টারভিউতে এই কোশ্চেনটা আমাদের জন্য কমন ছিল, যে আমরা জিজ্ঞেস করতাম প্রায় যে সে যখন কোন একটা টিমের সাথে কোন একটা কাজ করছে তার রোলটা কি ছিল। ইফ হি ওয়াজ লিডার, হি অর শি ওয়াজ লিডার, দেন হোয়াট হি অর শি ডিড ডিউরিং দ্য লিডারশিপ, এইগুলা কিন্তু ভ্যালু ক্রিয়েট করে। আর একটা ছোট একটা এক্সাম্পল দেই, আমাদের ক্রিস্টালের পিএজো ইলেকট্রিক একটা সাবজেক্ট পড়ানো, তো পিএজো ইলেকট্রিকের ইফেক্ট, এইটা আমি যখন টেলিকমে ঢুকলাম, আমাদের একটা খুব কমন প্রবলেম ছিল টেলিকমে, টাইম সিঙ্ক মানে ক্লক সিনক্রোনাইজেশন মিসম্যাচ হতো, এবং সেইটার কারণ হচ্ছে এই পিএজো ইলেকট্রিক থেকে। এই জিনিসটা আমি যখন রিলেট করতে পারলাম আমার টপিকের সাথে, মানে ইট gives me a good confidence that I understand the total thing, how we are missing it. এইটা চিন্তা করেন, মানে আমি শুধু পড়ছি এবং এখানে যখন কাজ করতেছিলাম তখন রিলেট করছি, কিন্তু এটা যদি আমার এরকম কোন একটা টপিক যেটা আমার ওয়ার্কশপ ছিল, ওয়েবিনার ছিল, বা আমার একটা সার্টিফিকেশন আছে যে ম্যানেজমেন্ট স্কিলের উপরে, বা আমার একটা প্রোগ্রামিং এর উপরে, কতটা কনফিডেন্স দিবে সেটা এমপ্লয়ারকে হোক বা এমপ্লয়িকে হোক। দ্যাটস হাউ আই এম রিলেটিং, মানে ইট ডেফিনেটলি উইল হেল্প। যদি তাদের এরকম নিজেদের প্রেজেন্টেশন স্কিল বাড়ে, তারা যদি এরকম টিমকে লিড করার ক্যাপাবিলিটি থাকে, তারা যদি এরকম কিছু ডেভেলপমেন্ট স্কিল সেট আপ থাকে যেটা সার্টিফিকেটের মাধ্যমে হোক বা একটা ওয়ার্কশপের মাধ্যমে হোক তারা একটা কমপ্লিট করছে, এই জিনিসগুলো ডেফিনেটলি গিভস ভ্যালু। ইভেন ফর ফিউ আওয়ার্স, লাইক মনে করো যে 3 আওয়ার্স 4 আওয়ার্স ট্রেনিং করলো, ওইটা ওই সার্টিফিকেশনেরও একটা ভ্যালু আছে, এই তো? জি, ওকে, গুড। সেই হিসেবে আমাদের ছেলেপেলেরা এখন মাচ বেটার দেন আওয়ার টাইম, কারণ হচ্ছে যে স্পেশালি আইটিপুলি কম্পিউটার সোসাইটি, আইটিপুলি স্টুডেন্ট ব্রাঞ্চ এবং ইসি থাকার কারণে ওদের লিডারশিপ এট দ্য সেম টাইম বিভিন্ন রকমের ট্রেনিং বা এগুলো অনেক কিছু হচ্ছে আর কি। তো আগের চেয়ে অবশ্যই ভালো আর কি। এনিওয়ে, ফয়সাল কিছু বলতে জিনিস অ্যাড করতে চাচ্ছিলাম যে ধরেন এখনকার আমাদের তুলনায় 20 বছর আগে কম্পেয়ার করলে যে দেখেন এখন কিন্তু অনেক ইনফরমেশন আছে ইন্টারনেটে, প্লাস বিভিন্ন ধরনের কোর্স করা যায়, এবং যে মুর্শিদ শুরুতে যেটা বললো না যে মানে ক্যারিয়ারে 5 বছর পরে কি হবে বা জব মার্কেটে কি আসতেছে, অনেক কিছু সম্বন্ধে কিন্তু ওই সময় আমরা বুঝতাম না, জানতাম না। এখন কিন্তু সেই জিনিসগুলোর সম্বন্ধে একটু আইডিয়া করা যায় যে হ্যাঁ, হোয়াটস কামিং ইন নেক্সট 5 years,
ঠিক আছে, কোন ফিল্ড বেশি ব্লুমিং মানে বেশি অ্যাট্রাকটিভ হবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু এখন একটু আইডিয়া করা যায়। এই আচ্ছা, আমি আসলে অন্য একটা জিনিস জানতে চাচ্ছিলাম মুর্শিদের কাছে, সেটা হচ্ছে যে ধরো আমরা তো পড়াচ্ছি ক্লাসে, ঠিক আছে, একটা তো টেকনিক্যাল এডুকেশন, আবার ল্যাবও আছে, কিন্তু এই যে সফট স্কিল বিষয়টা, ঠিক আছে, এই জায়গাতে ধরো আমরা কম্পিউটার প্রোগ্রামিং একটু করাই, প্রোগ্রামিং সি, তারপরে ধরলাম যে সার্কিট সিমুলেশন একটা পিস পাইস বা যে কোনো একটা টুল আমরা ইউজ করে ওদেরকে একটু দেখাই, তারপর ভিএলএস এর ক্ষেত্রে আমরা কেডেন্স একটু ইউজ করি, সার্কিট ডিজাইন, এরকম টুকটাক কিছু আমরা ধরো ইউনিভার্সিটি লেভেলে করাই আর কি, ঠিক আছে, কিন্তু এখন অ্যাজ এ মানে স্টুডেন্টদেরকে ওই সফট স্কিলে তাকে আরো ধরো মানে পারদর্শী হওয়া বা আরো স্কিল ডেভেলপ করা, ঠিক আছে, সেই জিনিসটা কিন্তু আমরা একেবারে কোম্পানির জন্য করে তৈরি করে কখনোই দিতে পারি না, আবার ইউনিভার্সিটির পক্ষে কিন্তু এটা কঠিনও। এই জায়গাটাতে স্টুডেন্টদের কিছু করার আছে কিনা, বা আমাদেরও যদি কিছু করার থাকে সেটাও তুমি অ্যাডভাইস করতে পারো। এইখানে আমি দুটা বলবো যে আমাদের ইউনিভার্সিটি আমাদের কিন্তু হার্ড স্কিলটা দিতে পারে, ইউনিভার্সিটি আমাদের সফট স্কিলের জন্য ওয়ে ফরওয়ার্ড দিতে পারে, ক্যানট গিভ দ্য সফট স্কিল ডিরেক্টলি, উই হ্যাভ টু ডেভেলপ ইট বাই সাম আদার স্টাডিজ। লাইক ম্যানেজমেন্টের জন্য টপিকগুলো আমি কিন্তু পড়বো, ডেফিনেশন পড়বো, ক্যালকুলেশন পড়বো, ফর্মুলাস পড়বো, all are considered as hard skill. Soft skill হচ্ছে how we are using it. এই জিনিসটা মানে আমাদের বিভিন্ন সেশন যখন হয়, প্রেজেন্টেশন স্কিল হয়, প্রেজেন্টেশন স্কিলে কি হয়, এক একজন কোয়েশ্চেন করে, সেটা অ্যান্সার দেয়, এই যে সে রিসিভ করলো কি করে, অ্যান্সার দিল কি করে, সেগুলো হচ্ছে সফট স্কিলের পার্ট। সে কিভাবে একসেপ্ট করতেছে, হ্যান্ডেল করতেছে, লিডারশিপ রোলটা সে প্লে করতেছে, বা টিম প্লেয়ার, মানে একজন টিম প্লেয়ারও কিন্তু ভালো সফট স্কিল থাকতে হয়, আদারওয়াইজ হি ক্যানট বি এ টিম মেম্বার না। এই জিনিসগুলো কিন্তু মানে এই বিভিন্ন যখন প্রজেক্ট হয় বা টিম ওয়ার্ক হয় বা ওয়ার্কশপ হয়, তখন কিন্তু এগুলো যদি ক্যাটাগরি করে মার্কিং এর মধ্যে রাখা হয়, যে ইভ্যালুয়েটর থাকে উনি বা কয়েকজন ইভ্যালুয়েটর মিলে যখন ইভ্যালুয়েট করে, তখন কিন্তু বোঝা যায় কার সফট স্কিল কোন সাইডে বেটার ছিল, টিম ওয়ার্ক হিসেবে কতখানি ছিল, সে টেকনোলজির কন্ট্রিবিউশন কতখানি করছে, লিডারশিপ হিসেবে সে কতখানি কন্ট্রিবিউট করছে। এটা আরেকভাবে করতাম আমরা আগের অর্গানাইজেশনে, সেটা হচ্ছে আমরা যে টিম থাকতাম, টিমের ম্যানেজার থেকে শুরু করে একদম জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার পর্যন্ত প্রত্যেককে ইভ্যালুয়েট করতো, যে কার কোন জায়গায় গ্যাপ আছে, কার কোন জায়গায় ইমপ্রুভমেন্ট পয়েন্ট আছে। নেক্সট ফেজে যে আমরা আবার চেক করতাম যে ওরা কি ওই জায়গায় ইমপ্রুভ করছে কিনা, মানে এটা কি আমাকে কন্ট্রিবিউট করতেছে, সেটা হলো যে ফার্স্টে আমাকে জানাই দিচ্ছে যে আমার এই জায়গায় গ্যাপ আছে, আই হ্যাভ টু ইমপ্রুভ ইট। নেক্সট ফেজে বা নেক্সট কোয়ার্টারে যে আমি জাস্ট চেক করতাম যে আমার এই সফট স্কিলটা ইমপ্রুভ হয়েছে কিনা। এইভাবে কিন্তু আমাদের ইউনিভার্সিটি ওয়ার্কশপ গুলোতেও কিন্তু এভাবে করা যায়, প্রত্যেকে যদি একটা মার্কিং এর মধ্যে রাখা যায়, টিম প্লেয়ার, লিডার, কন্ট্রিবিউটর বিভিন্ন সেক্টরে, তাহলে কিন্তু তারা ওইভাবে ইভ্যালুয়েট করে নেক্সট সেশনে যে তারা ইমপ্রুভমেন্ট আনতে পারে। এইভাবে তারা কিন্তু বুঝতে পারে কোন জায়গায় তার ইমপ্রুভমেন্ট দরকার সফট স্কিলের। নানাভাবেই করা যায় আসলে, সফট স্কিলের এত জিনিস আছে এখন। ইভেন আমি দেখছি যে এখানে কিছু ট্রেনিংও হয় সফট স্কিল, বাট সফট স্কিল ট্রেনিং ইজ জাস্ট অ্যান আই ওপেনার। If you don't practice it, you will not get it. You will know the definitions only. You know the formula, E equals to mc square, but you will not understand what is it. আমার কোশ্চেন মানে আমার অ্যানসারটা কি বোঝা গেছে? আমি কিভাবে বললাম, মানে হাউ দে ক্যান ইভ্যালুয়েট ডিউরিং দ্য স্টাডিজ। না ঠিক আছে, আই গট ইট, বাট আমি যে একটা জিনিসের সাথে আমি নিজেই কনফিউজড, যে ধরো এই সফট স্কিলে আমি যে তোমার যে পয়েন্টগুলি আছে সেগুলি বাইরেও আমি ভাবতাম যে ধরো টেকনিক্যাল স্কিল যেগুলি সে যখন মানে একেবারে বিগিনার্স লেভেলে থাকে সেটাকে আমি ভাবতাম যে সফট স্কিল, কিন্তু তোমরা মনে হয় জিনিসটাকে আবার অন্যভাবে ডিফাইন করো, এই আর কি। সফট স্কিল মানে হচ্ছে আমার অ্যাটিটিউড, আমার বিহেভিয়ার, আমার রিপ্রেজেন্টেশন, এগুলো হচ্ছে সফট স্কিলের মধ্যে কনসিডার করা হয়। কিন্তু টেকনিক্যাল পার্টটার ক্ষেত্রে যে ধরো একটা কোম্পানিতে যখন কেউ যাবে এট দ্য ভেরি বিগিনিং, ধরো সে যদি কোনো সফটওয়্যার ফার্মে যেতে চায়, অথবা সেক্ষেত্রে তার প্রোগ্রামিং স্কিলটাকে হয়তো একটা জায়গায় নিয়ে যেতে হবে, কিন্তু আমাদের ডিপার্টমেন্ট ওটাকেও ওই যে হার্ড স্কিল বলে, সরি টু ইন্টারাপ্ট, ওটাকে হার্ড স্কিল বলে, সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কতখানি জানে থাকবে না দেখা যাবে, ঠিক আছে। Soft skill, I think, is more like the EQ. Right, exactly. Emotional quotient, and hard skills, that's more EQ based. আচ্ছা, একজন স্টুডেন্ট প্রশ্ন করতে যাচ্ছে, সারার মুহতাসিম। সারার, তুমি প্রশ্ন করো।
আমি থার্ড ইয়ারের স্টুডেন্ট ইউটিউবে। আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনি একটু আগে একটা স্লাইড দেখেছিলেন ওয়ার্ক নিয়ে। আমার কোয়েশ্চেন হচ্ছে যে, is focusing too much on the career always necessary? Like, what if someone wants to develop a skill যেটা ক্যারিয়ারের সাথে necessarily related না? সরি, আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার করবেন? স্যার, আপনি যে ওয়ার্কালিজম নিয়ে যে স্লাইডটা দেখেছেন, মানে is workaholism always a good thing? What if কেউ একজন একটা স্কিল ডেভেলপ করতে যায় যেটা ক্যারিয়ারের সাথে রিলেটেড না, নট নেসেসারি? ওকে, এটা গুড কোশ্চেন। কনফিউশন ছিল, আমাকে ট্রাই করতে দেন কনফিউশনটা দূর করার। জিনিসটা হলো যে আপনি যখন আপনার ড্রিমটা বা টার্গেটটাকে ডিফাইন করবেন, আমি বলছি ওটার সাথে অ্যাডিক্টেড হন, এখানে আপনার কম্প্রোমাইজ আসবে। কিছু কিছু জিনিস আপনি কম্প্রোমাইজ করে ছেড়ে দিবেন। ইট ডাজন্ট মিন যে আপনার আর কিছু থাকবে না। মানে আদার্স যেগুলো থাকে, সে যদি ডেভেলপ করতে চায় এমন থাকতে হবে। যেমন ধরেন আমরাও মানে এখনো হয়তো এরকম করি, এসএসসির পরে আমরা বায়োলজি নেই, সো দ্যাট উই ক্যান হ্যাভ টু অপশনস, আর্কিটেকচার অ্যান্ড মেডিকেল বোথ। অপশন ওপেন রাখাটা ভালো, একদম অপশন লেস হয়ে যাওয়াটা বোকামি। কিন্তু আপনার যদি ডিফাইন করা থাকে, আপনি যখন মানে এগুলো হচ্ছে আমাদের বেসিক, তাই না? যে এসএসসি, এইচএসসি, এগুলো হচ্ছে আমাদের বেসিক। এটার পরে আমরা তো মানে ওয়ার্ল্ডে প্রফেশনাল পার্টে চলে যাব। সেখানে যদি আমরা ডিফাইন করতে পারি যে আমরা কি করতে চাই, ওইটার জন্য আপনার ডিভোশন থাকবে, আপনি ওয়ার্কহলিক হবেন, অ্যাডিক্টেড হবেন। কিন্তু আপনার যদি কোনো হবি থাকে, মানে দ্যাট ইজ জাস্ট আ গুড টু হ্যাভ, এরকম কিছু থাকে, ইউ ক্যান হ্যাভ ইট, বাট ইউ ডোন্ট ডিটাচ ফ্রম ইউর ডিজায়ার, ইউ শুড নট ডিটাচ ফ্রম ইউর ড্রিম, রাইট? এটা কি বোঝা যাচ্ছে আমার অ্যান্সারটা? জি। মানে আপনি কিছু একটা ডেভেলপ করতে যাচ্ছেন, প্রোগ্রামিং, দ্যাট ইজ অলওয়েজ গুড। কারণ আপনি হয়তো এমন হতে পারে, মানে আমি জানি না আপনি কি হতে চান, এমন হতে পারে যে আপনি হয়তো ম্যানেজমেন্ট লেভেলে কাজ করতে চান। কিন্তু ম্যানেজমেন্ট লেভেলের অনেকই আছে, মানে আপনি সাডেনলি কেউ আপনাকে ম্যানেজার রোল দিবে না। আপনাকে প্রথমেই ফার্স্টে বুঝে নিতে হবে, যদি আপনার নিজের কোম্পানি না হয়, সরি, আপনি যদি কোনো কারো অর্গানাইজেশনে কাজ করতে চান, ফার্স্টে আপনার কাজটা শিখতে হবে, বুঝতে হবে, তারপরে যে কোন একটা সময় আপনি ম্যানেজার হবেন। ম্যানেজার হওয়ার আপনার ড্রিম ছিল, ধরেন আর কি, ম্যানেজার ইজ নট দ্য ফাইনাল গোল, শুড নট বি। কিন্তু এইটার জন্য আপনি ধরেন টেকনিক্যাল পার্টটা শিখলেন না, তাহলে তো আপনি ম্যানেজার হতে পারবেন না। আমার অ্যান্সারটাকে বোঝা গেছে? আই ট্রাই টু গিভ ইট ইন সিম্বলিক ওয়ে because I don't know about your target or ambition, that's why. জি, বুঝতে পেরেছি। Okay, থ্যাংক ইউ। thank you. Any more questions? একজন হাত তুলে আছে মনে হয়, এখানে তো দেখা যাচ্ছে না। শাহরিয়ার জোহা, পাবেল। হ্যাঁ, পাবেল ভাই। স্যার, হাত নামাই ফেলছি, কারণ আনসার দিয়ে ফেলছে আসলে ওই মাইনুল আর কি, যে ওই সফট স্কিল নিয়ে কথা হচ্ছিল। আমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হলো স্টুডেন্টদের কথা চিন্তা করি, যে অনেকেই আছে যে আমাদের ডিপার্টমেন্ট থেকে আন্ডার গ্রাজুয়েট করে দেন ওরা চিন্তা করে যে এমবিএ করবে, কারণ অতীতে দেখা গেছে যে আমাদের কিছু সিনিয়র এমবিএ করে ভালো অবস্থায় আছে। তো পয়েন্ট হচ্ছে যে একই ডিপার্টমেন্টে মাস্টার্স করে চাকরি খোঁজা, বাংলাদেশে যদি চাকরি সেটেল করতে চায় এবং হায়ার স্টাডিজ করার যদি কোনো পরিকল্পনা না থাকে, অন দ্যাট কেস এমবিএ করাটা কি বুদ্ধিমানের কাজ, বা এটা কি বুদ্ধিমান না, এটা কি বেটার অপশন দিবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে? থ্যাংক ইউ স্যার ফর দ্য কোশ্চেন। অ্যাকচুয়ালি আমার অ্যান্সারটা একটু হবে, গ্রে হবে এইটার অ্যান্সারে, বিকজ দেয়ার শুড বি সাম ব্যালেন্স। এই জব ফিল্ডে এরকম, আপনি যদি মানে স্টুডেন্টের জন্য বলতেছি, আপনি যদি ওভার কোয়ালিফাইড হন, তাহলে আপনি এন্ট্রি লেভেলে ঢুকতে পারবেন না। আপনি যদি আপনার টার্গেটটা কিরকম সেটার উপর বেস করে আপনার প্রিপারেশন নিতে হবে। আমি প্রথম থেকে যেটা বলতেছিলাম, যে আপনার একটা ব্যালেন্স থাকতে হবে। আপনার টার্গেটের জন্য অ্যাডিক্টেড হবেন, ইউ শুড নো ইন হুইচ ফিল্ড ইউ ওয়ান্ট টু ওয়ার্ক
and then what is the requirement of the field. আপনার ঢুকতে হবে যে লেভেলে, সেই লেভেলের যোগ্যতা কতখানি আছে, কম্পিটিটিভ মার্কেটের কি অবস্থা, আদার যারা ক্যান্ডিডেট আছে তাদের কি অবস্থা। আপনি যদি ফার্স্টেই জয়েন করার আগে এমবিএ করেন, এটা গুড যে আপনার হয়তো ম্যানেজমেন্ট লেয়ারে বা আপনি যদি মার্কেটিং বা সেলস লেয়ারে ঢুকতে চান, সেটা বিগিনার্স হোক আর ইয়ে হোক, আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি সেলস বা মার্কেটিং রিলেটেড জব করতে চান, তখন আপনার এমবিএ লাগবে। কিন্তু আপনার যদি ব্যালেন্স না থাকে, আপনি টেকনোলজি কোম্পানিতে ঢুকতে চাচ্ছেন টেকনিক্যাল লোক হিসেবে, কিন্তু আপনার এমবিএ করা আছে, ইট উইল গিভ ইউ সাম মানে ওভার কোয়ালিফাইড মার্ক অন ইট, মেবি ইউ উইল লুজ দ্য ব্যালেন্স। সো নর্মালি যেটা করে সেটা হলো যে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলেরা ফার্স্টেই বিএসসি করে জব শুরু করে এবং ইন দ্য মিন টাইম ইভিনিং এমবিএটা করে। কারণ ডিপেন্ড করে তার টার্গেট বা তার ডিজায়ারটা কিরকম সেটার উপরে। এই জন্য তো ইভিনিং এমবিএটা এত পপুলার, কারণ অনেকেই করে এবং ইনিশিয়ালি আমাদের যখন আমরা জয়েন করি তখন প্রেশারটা একটু কম থাকে, বা কয়েক বছর পরে যে প্রেশারটা কমে, ওটা বুঝতে হবে কোন অর্গানাইজেশন কোন জায়গায় কোন জবে কোন লেয়ারে জয়েন করছে এটার উপরে। ওই সময় আমার ডিজাইনটা করতে হবে যে আমি এমবিএটা কখন করব এবং এমবিএটা কেন করব সেটাও আগে বুঝতে হবে। মানে এরকম না যে আমার একটা মানে ফ্যাক্টরিতে একটা মানে প্রোডাকশন লেয়ার মানে প্রোডাকশন রেইল আছে, প্রোডাকশন লাইন আছে, আমি প্রোডাকশন লাইনের এক জায়গায় উঠে গেলাম, অটোমেটিক বের হয়ে গেলাম একটা প্রোডাক্ট হয়ে। জিনিসটা এরকম না, মানে আমার ফার্স্ট ডিজাইন করতে হবে আমি কিভাবে বিল্ড করতে চাই বা কোন জায়গায় যেতে চাই। এটা মোর পপুলার হচ্ছে সবাই বিএসসি করে জবে ঢুকে তারপরে এই সময় ইভিনিং এমবিএটা কমপ্লিট করে, যেটা হয়তো অনেক সময় দেখা যায় যে শুক্র শনিবারে কমপ্লিট করে। এটাই মনে হয় বেটার। এখন ডিপেন্ডস অন অ্যাকচুয়ালি, এটা ডিপেন্ডস অন দ্যাট টার্গেট এন্ড অ্যাম্বিশন। এক্সেলেন্ট, এটা খুব ভালো হলো আমার জন্য, কারণ অনেক ছেলে পেলে জিজ্ঞেস করে তো, আর যেহেতু আমি এগুলোর মধ্যে নাই, ফলে সঠিক উত্তর বা কাছাকাছি একটা ভালো উত্তর দিতে পারি না। তুমি সুন্দর বলেছো, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। লোকজনের থেকে কোশ্চেন তো কম কেন? ওদের সফট স্কিল মানে এইটা কি মানে আমার চেয়ারে কি বেশি গম্ভীর কিনা আমি জানি না। মানে স্যার আমি হচ্ছে সাদিক ভাইকে নিয়ে একটু কথা বলতে চাই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো বলো। আচ্ছা, মানে আজকে যারা জয়েন করছে তারা সাদিক ভাইকে কতখানি জানে আমি জানি না। আমি ওকে ভাই বলতেছি কারণ আমি বলছি, সম্বোধন করছি আমাদের এই যারা জয়েন করেছে স্টুডেন্ট, তাদের তো বড় ভাইও। আমার মনে হয় এই অপরচুনিটি যদি তারা মিস করে টু রিচ আউট হিম থ্রু দিস কল, দিস ইজ কল্ড মিসিং অ্যাটিটিউড। সো আমি মানে ইন্সপায়ার করব যে প্লিজ আস্ক কোশ্চেন, আস্ক ডামি কোশ্চেন, আস্ক আননেসেসারি কোশ্চেন। মানে আমি জানি না, মানে এটা একটা অপরচুনিটি বিকজ মানে সাদিককে আমি খুব কাছ থেকে দেখছি স্যার। সো হি লাইক আজকে যে প্রেজেন্টেশনটা সে দিয়েছে, মানে একটা হচ্ছে তো আপনার স্কেচ ইউর ড্রিম। সো এইটার যে প্রেজেন্টেশন দুইটা পার্ট, সে প্রথমে কভার করছে হচ্ছে ক্যারেক্টার, মানে একটা মানুষের ক্যারেক্টার কিরকম হওয়া উচিত টু বি এ সাকসেসফুল পারসন। সেকেন্ড হচ্ছে হাউ সফট স্কিল আর সামথিং। সো এইটা কিন্তু আসলে দিস ইজ হোয়াট হি ইজ, দিস ইজ হোয়াট হি ইজ। সে মনে হয় অ্যাপ্লাইড ফিজিক্সে এসেছিল বুয়েট ছেড়ে, মানে বিকজ হি নোজ হিজ ড্রিম। তো সে ইঞ্জিনিয়ার হইতে চায়। তো সেই তার ছবিটা পোর্ট্রেট করতে পারছে এবং সেটাকে প্র্যাকটিস করতে পারছে। হি ইজ দ্য ওয়ান হু ব্রেক থ্রু দ্য টেলিকম ইন্ডাস্ট্রি ফ্রম আওয়ার ব্যাচ। সো আমরা ওই ইন্টারভিউ দেওয়ার আগে যে ভয়টা পাইতাম, তারপর বুঝতাম যে না, সাদিক ভাই এখানে চাকরি করার অসুবিধা নেই। পাবেল একটু বেশি বেশি বলে বলতেছো ভাই। সবাই এই মানে যেহেতু সে হচ্ছে ডাউন টু আর্থ, সো আমরা হয়তো জানি না বা ডিসকাস করি না তাকে নিয়ে, বাট বাকি স্টুডেন্ট যারা, তাদের জন্য হি ইজ অ্যান এক্সাম্পল। সো প্লিজ আস্ক ইউর কোশ্চেন, আস্ক ইউর কোশ্চেন। পাবেল একটু বেশি বলে ফেলছো। না, পাবেল তো মোটেও বেশি বলেন। আমার কাছে মনে হয় যে পাবেল ঠিকই বলছে। যেমন সাদিক আছে, তারপরে মানে আমরা ধরো টেল করতে যদি দেখি, ঠিক আছে, আসলে ওদিকে নাইমুর ভাই, এরপরে হচ্ছে মুর্শিদ, মানে সাদিক মুর্শিদ, আর পাবেল আছে বাইরে, আবার ইয়াসিন আছে ওদিকে, ঠিক আছে। এই কয়েকজন আসলে বেশ মানে এমন একটা জায়গায় আমাদের ডিপার্টমেন্টের নামটাকে নিয়ে গেছে যে আমরা আসলে ওদেরকে নিয়ে খুবই প্রাউড ফিল করি। এবং আমরা যখন ওই সব কোম্পানিতে আমি যতবারই গিয়েছি, ঠিক আছে, তো ওরাও আমাকে দেখতাম যে হ্যাঁ ও সাদিকের ফ্রেন্ড বা ইয়াসিনের ফ্রেন্ড, এরকম ভাবে বেশ ভালোভাবে অনার করতো, ঠিক আছে।
সো দ্যাট ওয়াজ গুড, ঠিক আছে। এবং আসলে আমি যখন কর্পোরেট ফিল্ডে ওদের সাথে অন্য কোনো গ্রুপের সাথে আলোচনা করছি, যখন ওরা ছিল না, তখনও কিন্তু আমি এই যাদের কথা বললাম তাদের বেশ মানে তাদের অ্যাটিটিউড, তাদের প্রফেশনালিজম এবং দে আর ডুইং গুড, এটা আমি শুনতাম, ঠিক আছে, বিভিন্ন সময়, ঠিক আছে। এবং এটা আসলে আমাদের ডিপার্টমেন্টের মানে যারা এই অ্যালামনাই যারা বা যারা এই ফিল্ডে এস্টাবলিশড এরকম, ঠিক আছে, ঠিক আছে। সো তারা যখন এই ধরনের এসে আমাদের এখানে আবার কথা বলছে, ঠিক আছে, আমাদের স্টুডেন্টদের কিন্তু এটা বিগ একটা অপরচুনিটি, ঠিক আছে, টু আস্ক দেম কোশ্চেন। কারণ আমরা এমন একটা ট্রানজিশনে ছিলাম, সাদিক তো বললোই যে আমরা কিন্তু ওরা সিলেবাস প্রিন্ট করে দে হ্যাড টু কনভিন্স দ্য রিক্রুটার, ঠিক আছে। সো অনেক হার্ডল, অনেক কিছু পার করে এখন কিন্তু একটা স্ট্যাবলিশ জায়গায় চলে গেছে যে আপনার ফিজিক্স অথবা ট্রিপলি, এখন ওই হার্ডলটা নাই, ঠিক আছে। সো এখন তোমার কি করা উচিত? এখন তোমার জন্য নাম যে ডিপার্টমেন্টের নাম যে একটা ইস্যু ছিল আমাদের সময়, সেই ইস্যুগুলি তো নাই। এখন তোমার জন্য কি করা উচিত বা তুমি নিজেকে কিভাবে প্রিপেয়ার করতে চাও, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে এর থেকে সুন্দর স্কোপ পাওয়া না, ঠিক আছে। সেটাই আমার মনে হয় যে মানে এই জায়গায় আসলে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের একটা প্রশ্ন আসছে একটু, হ্যাঁ, আচ্ছা, সেটা হচ্ছে নিশাত তাসনিম। নিশাত তাসমিন যে আসসালামু আলাইকুম স্যার, হাউ মাচ ডাজ দ্য extroversion or the introversion of a person influence the work life? কমেন্টে আসছে তুমি যে ইন্ট্রোভার্ট অথবা আচ্ছা, এইখানে হচ্ছে মানে আসলে মানুষের ক্যারেক্টার যেটা আমি যেটা বুঝি সেটা বলবো। আমার তো মাত্র 15 ইয়ার্স অনলি। জিনিসটা হচ্ছে যে এক একটা জব ফিল্ডের রিকোয়ারমেন্ট এক এক রকম। এখানে কিছু আছে, যেমন যদি আপনি শুধু টেকনিক্যাল কাজ করেন, রিসার্চের কাজ করেন বা মানে একা কাজ করেন, এটা ইন্ট্রোভার্ট হোক বা এক্সট্রোভার্ট হোক ইস্যু না। কিন্তু আপনি যখন বিগ ওয়ার্ল্ডে যান, বিগ ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হয়ে কোনো কিছু করতে চান, তখন আপনার এক্সট্রোভার্ট হতেই হবে। আদারওয়াইজ মানে আপনি হয়তো অনেক কিছু বঞ্চিত হবেন, মানে কিভাবে করতে হবে বুঝবেন না, আপনার পরিশ্রমটা বেশি করতে হবে। ইন্ট্রোভার্ট হলে যেটা হয় যে নরমালি চুপচাপ থাকে, এক্সপ্রেস করে না, প্রবলেম হলেও জানায় না, তখন আপনার অর্গানাইজেশন বা আপনার টিম আপনাকে যে হেল্প করবে সেটাই খুঁজে পাবে না। কি হেল্প করবে? বিকজ ইউ আর নট এক্সপ্রেসিং ইয়োরসেলফ। Does it answer the question? না, আমি খুব ভালোভাবে বুঝছি। এখন মানে স্টুডেন্টদেরকে মানে ওইটা একটু বলো যে ধরো যে এখনকার দিনে যে ইন্ডিভিজুয়াল যদি কিছু করে তার থেকে টিম ওয়ার্কটা যে অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্পোরেট লাইফে, ঠিক আছে, সেটা একটু বললে মনে হয় ওরা একটু ভালো বুঝতে পারবে। আচ্ছা, আর একটু ডিসকাশন তাহলে এক্সটেন্ড করি। জিনিসটা হলো যে এইখানে একটা যেটা বলতেছিলাম যে সফট স্কিল পার্টে, জিনিসটা হলো যে আপনারা টিমের সাথে কমিউনিকেশন করছেন কিরকম। আপনারা কমিউনিকেশন করে সেটা আপওয়ার্ড হোক, ডাউনওয়ার্ড হোক, হরিজন্টাল হোক। হরিজন্টাল কমিউনিকেশন মানে হচ্ছে আপনার টিম মেম্বার আপনার সেম লেয়ারের সাথে কমিউনিকেশন। আপওয়ার্ড মিনস ফ্রম লোয়ার লেয়ার টু আপার লেয়ার, this and from upper downward means from upper layer to lower layer, which is called vertical communication. এই জিনিসগুলা যখন আপনারা ঠিক মতো কমিউনিকেট না করবেন তখন কিন্তু টিম ওয়ার্কটা হবে না। আর যদি এটা শুধু টিম ওয়ার্কের কথা বলেন তাহলে হচ্ছে এটা দরকার। আর অর্গানাইজেশনাল কাজ সেটা সব সময় একটা টিম ওয়ার্কের ইস্যু। টিম ওয়ার্ক ছাড়া কোনো মানে টিম ছাড়া কোনো অর্গানাইজেশন হয় না। টিম ইজ আ লিটল পার্ট অফ দ্য অর্গানাইজেশন, অ্যান্ড এই টিমটাই পরবর্তীতে অর্গানাইজেশন, মানে কয়েকটা টিম মিলে অর্গানাইজেশন হয়, তাই না? আপনার ফ্যামিলি দিয়ে যদি চিন্তা করেন, মানে আপনি আপনার ফ্যামিলিতে আছেন বাট ইউ আর নট এক্সপ্রেসিং অর শেয়ারিং এনিথিং উইথ ইউর ফ্যামিলি মেম্বার্স, then how your family will know that where you are facing problems, how you will develop yourself, how they can facilitate you. মানে এটা এমন না যে সবকিছু তৈরি, মানে আপনার এটা জিনিসটা সব সময় নিজেকে কিছুটা তৈরি করে নিতে হয়। এই তৈরি করে নেওয়ার জন্য মানে এই যে রিপ্রেজেন্টেশন, মানে আপনি তৈরি করে কিরকম রিপ্রেজেন্ট করলেন আপনার নিডটা, সেটা প্রোঅ্যাক্টিভলি যদি জানাতে পারেন তাহলে ইন টাইমে আপনি ডেলিভারি বা সাপ্লাইটা পাবেন, সো দ্যাট ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আর একটু ইজি করে বললে জিনিসটা হলো যে আপনার যেটা যখন দরকার সেটা যদি আপনি ঠিক মতো এক্সপ্রেস না করেন, সেই দরকারটা কিরকম আপনার কাজের জন্য হতে পারে, বা আপনার সহকর্মী বা আপনার সহপাঠী যদি আপনাকে কিছু
বোঝাই দিত তাহলে তো আপনার হেল্প হতো। কোনো টিচারের সাথে আপনি কমিউনিকেট করলেন না, আপনি একটা সাবজেক্ট একটা টপিক বুঝলেন না ক্লিয়ারলি, কারণ ক্লাসে মাত্র হয়তো 30 মিনিটস বা 40 মিনিটস বা 1 আওয়ার ক্লাস হয়, সেই 1 আওয়ার ক্লাসে একটা বিশাল অংশ কভার করা হয়। নো ওয়ান এক্সপেক্টস, ইভেন টিচারও, আমার যেটা বিলিভ, টিচারও এক্সপেক্ট করেন আপনি পুরো জিনিসটা একটা ক্লাসের টপিকে বুঝে গেলেন, ক্লাসের ডিসকাশনে বুঝে গেলেন। ইউ উইল স্টাডি ব্যাক and then ask question to your teacher, otherwise teacher will not know that you didn't understand, right? So আপনি যদি ইন্ট্রোভার্ট হন, মানে আপনি প্রোগ্রেস করবেন কি করে, আপনি বুঝবেন কি করে? এই জন্য গ্রুপ স্টাডি হয় ইউনিভার্সিটিতে, টিচারদের সাথে ডিসকাশন হয়, ওয়ার্কশপ হয়, এগুলো হচ্ছে আপনার মানে এক্সট্রোভার্ট হওয়ার একটা প্র্যাকটিস, যেটা দিয়ে আপনি রেগুলার কমিউনিকেট করে বুঝে যাবেন জিনিসটা। আর যেটা হয় অনেক সময় টিমের মধ্যে কিছু কিছু মানে সুপার অ্যাক্টিভ মেম্বার থাকে, যাদের কারণে মানে অনেকেই হয়তো কয়েকজন ইন্ট্রোভার্ট তারা হয়তো অ্যান্সারটা পেয়ে যায়, সেটা তো হেল্প হয়, বাট ইট ডাজন্ট হেল্প ইন ইয়োর পার্সোনাল লেভেল। মানে আপনি হয়তো তার কাছ থেকে হেল্প পাচ্ছেন, এমন কিছু থাকতে পারে আপনার নিজের কিছু প্রোগ্রেস করা দরকার, নিজের কিছু অ্যাপ্রোচ করা দরকার, ওগুলা রেগুলার প্র্যাকটিস করা উচিত। আদারওয়াইজ মানে ওই সুপার অ্যাক্টিভ মেম্বারটা সারা জীবন আপনার সাথে আপনার টিমে থাকবে না, মানে আপনার স্টুডেন্ট লাইফ হোক বা জব লাইফ হোক। সো ইউ উইল বি ফেসিং সাম ডিফিকাল্টিজ ডিউরিং ইয়োর ডেভেলপমেন্ট। এবার কি বোঝা গেছে নাকি এখনো স্টিল গ্রে? স্টুডেন্টরা কি সরাসরি কথা বলতে পারে না এই ভিডিওতে? পারার কথা, there should not be any issue. আনমিউট করেই তো কথা বলতে পারে। হ্যাঁ, ওরা যদি মানে তুমি যে shy feel করো, you just write down here, no problem. Oh, sorry, they are writing in chat box. Actually, Yeah. মানে আমার কাজটা কি, আমার অভ্যাসটাই মানে খারাপও হতে পারে, ভালো হতে পারে। মানে আমি সবসময় যে সেশনগুলো নেই, এর আগে আমি চুয়েটে, কুয়েটে এবং খুলনা ইউনিভার্সিটিতে যে স্পিচগুলো দিচ্ছি, ওখানে স্টুডেন্টকে আমি কতটুকু দিতে পারছি জানি না, কিন্তু ওদের থেকে শিখছি আমি বেশি। ওরা যে কোশ্চেন করে, কোশ্চেনটা থেকে আমি শিখি যে হাউ দে আর থিঙ্কিং এন্ড হাউ আই শুড ডেভেলপ মাইসেলফ। এখন কেউ কোনো কোশ্চেন না করলে আমি এখান থেকে আমি কিছু পাচ্ছি না, দ্যাট ইজ মাই লস। সো দ্যাটস ওয়াই আই এম ওয়েলকামিং এভরিওয়ান। পাভেল যেটা বললো যে আননেসেসারি কোশ্চেন করলো, প্লিজ কোশ্চেন করেন, লেট আস ডিসকাস। মানে আমরা হয়তো কিছু ভালো কিছু পেতেও পারি ডিসকাশন থেকে। Student, please, if you have any silly question, ঠিক আছে, যা মনে হয় সে ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স whatever, ঠিক আছে, তোমার পড়াশোনা বা কোনো হয়তো আগ্রহ কম বা এটা বাড়াবা কিভাবে, বা তোমাকে প্রিপেয়ার করবা কিভাবে ফর দ্য কর্পোরেট লাইফ অথবা গভর্নমেন্ট সেক্টরের জন্য whatever, ঠিক আছে, তোমার যে কোনো বিষয় নিয়ে ইউ ক্যান আস্ক কোশ্চেন, ঠিক আছে, কারণ ওরা তো প্রফেশনালি অনেক এক্সপিরিয়েন্স, তো ওরা বিভিন্ন জিনিস মানে কর্পোরেট লেভেলে, লোকালি, ইন্টারন্যাশনাল লেভেলে তো কাজ করেছেই, প্লাস গভর্নমেন্টেরও বিভিন্ন কাজ করে, ঠিক আছে। সো দেখা যায় যে ওদের হিউজ এক্সপিরিয়েন্স আছে। আমরা তো একাডেমিক্যালি যা বলি এগুলি হচ্ছে আসলে টেক্সট বুক বা এইগুলি, ঠিক আছে, বাইরে বিশাল একটা ওয়ার্ল্ড, ঠিক আছে, সেই ওয়ার্ল্ডের অনেক কিছু আছে যেগুলি শুধুমাত্র বই পড়ে হবে না, ঠিক আছে, বই পড়ার বাইরের জগৎটাই বরং বেশি আসলে, ঠিক আছে, ওই নলেজ গুলি কাজে লাগবে, ঠিক আছে, কিন্তু এরপরে গিয়ে তুমি এই ফাউন্ডেশনের উপরে দাঁড়াবা তুমি, দ্যাটস ট্রু, বাট ওইখানে অনেক কিছুই আছে যেগুলি সম্বন্ধে তুমি এখন থেকেই একটু একটু করে আইডিয়া নিয়ে নিজেকে তৈরি করতে পারো, ঠিক আছে, এবং সেটার সম্বন্ধে তোমার যদি কোনো কোশ্চেন থাকে অর এনি কোয়েরি, এনি সিম্পল থিং, ইউ ক্যান আস্ক। স্যার আমি প্রশ্ন করতে চাই, প্লিজ। স্যার আপনি বললেন যে যদি আমার কোনো সমস্যা থাকে স্যার, সেটা আমি আমার কোয়ার্কার বা কলিগ বা আমি আমার বন্ধুদের সাথে স্যার ডিসকাস করতে পারি, তারা আমাকে শেখাই দেবে স্যার। বেশিরভাগ ক্ষেত্রে স্যার দেখা যায়, ধরেন স্যার আমি আমার কোনো বন্ধুর সাথে কোনো একটা প্রবলেম ডিসকাস করলাম যে এটা আমি পারতেছি না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেক্ষেত্রে আমাকে নিয়ে মজা করতেছে, বা যেটা আমরা বলি ট্রল করতেছে, যে এত সোজা একটা জিনিস তুই বুঝলি না। তো এক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমি বলি না বা আমি বলতে চাই না। তো এক্ষেত্রে বন্ধুদের কাছে বা আমার কোয়ার্কারদের কাছে আমার সমস্যাটা বলা কতটুকু স্যার যুক্তিযুক্ত? কারণ স্যার শেষে যদি স্যার আমাকে অপমানিত হতে হয় তাদের কাছে, আর লাস্টে যদি আমার সমস্যার সমাধানটাই না পাই, স্যার লাভ কি? আচ্ছা, এটা কিন্তু আসলে একটা ভালো কোশ্চেন। এটা আসলে একটা ভালো কোশ্চেন। মানে এই সেম মেন্টালিটি কিন্তু আমারও ছিল। সেটা হলো যে আমি হয়তো মনে করতাম যে আমি যদি কোশ্চেনটা করি, ওরা আমাকে নিয়ে হাসাহাসি করবে। বাট মানে একটা খুব কমন সেইং আছে, অ্যাজ কোশ্চেন, বি ফুল ফর ওয়ান টাইম, ডোন্ট বি ফুল ফর ইয়োর লাইফ। অ্যান্সারটা কি বোঝা গেছে? আপনি একবার কোশ্চেন করলেন, তারা হয়তো আজকে মজা করবে,
কিন্তু আপনি জিনিসটা যদি সামহাও তাদের থেকে পেয়ে যান, তাহলে কিন্তু আপনার আর হোল লাইফে এটা আবার অ্যাস করতে হবে না কাউকে। আরেকটা হচ্ছে যদি এরকম হয় যে তারা শুধু মজাই করে, দে ডোন্ট ডিসকাস, তাহলে হয়তো আপনার টিচারের হেল্প নিতে হবে। কিন্তু জিনিসটা হলো যে মানে আমাদের কিছু কিছু জিনিস যখন ফ্রেন্ডরা ডিসকাস করি, ফ্রেন্ডরা মজা করে অনেক কিছু, কিন্তু ওইটা এমন আপনি হয়তো খেয়াল করে দেখতে পারেন যে আপনিও হয়তো মজা করেন, মানে আপনি হয়তো টেরও পান না যে আপনি কাউকে নিয়ে মজা করছেন। কোন সিলি কোশ্চেন হয়তো করছে কেউ একজন, আপনিও হয়তো মজা করেন কোনো কোনো সময়, হয়তো সবসময় করেন না, হয়তো 100 টাইমে একবার করেন। এইটা ফ্রেন্ডরা অনেক সময় করে, কিন্তু ইট ডাজন্ট মিন দ্যাট ফ্রেন্ডস আর ডিসরেসপেক্টিং ইউ। মানে এটাতে যদি আপনি স্টপ হয়ে যান তাহলে কিন্তু এটা আপনার লস। মানে ফ্রেন্ডরা এরকম মজা করে, এটা আমরা নর্মালি নিতে পারি। আর এখানে শুরুতে আমি আরেকটা জিনিস বলতেছিলাম না, যে ইউ হ্যাভ টু হ্যাভ সাম স্ট্রং মাইন্ড। মানে আপনি যদি এটা আপনি পার্সোনালি যদি নেন, ফ্রেন্ডরা মজা করতেছে সেটা যদি আপনি পার্সোনালি নিয়ে নেন, মানে ফ্রেন্ডরা কিন্তু ফ্রেন্ডের মতো মজা করে, সব ফ্রেন্ড যে করে তা না। জিনিসটা হলো আপনার এরকম বুঝতে হবে ফ্রেন্ড সার্কেলটা ঠিক আছে কিনা। কিন্তু তারপরেও মানে ফ্রেন্ডরা এরকম ফ্রেন্ডের মতো মজা করে, দ্যাট ডাজন্ট মিন দ্যাট তারা আপনাকে ডিসরেসপেক্ট করতেছে। হয়তো খেয়াল করে দেখবেন আপনিও হয়তো এই সময় কোন একটা সময় তাদের কোন একটা ফ্রেন্ড, আপনার কোন একটা ফ্রেন্ডকে নিয়ে মজা করছেন, কিন্তু এটা নিয়ে যদি আপনার কনফ্লিক্ট হয়, ইউ মাস্ট রিজলভ ইট। বাট এই যে স্ট্রং মাইন্ড থাকাটা খুব জরুরি। সেটার কারণ হচ্ছে যে আপনি যদি এরকম আপনাকে নিয়ে কেউ মজা করছে, আপনি যদি চুপ হয়ে যান, আপনি যদি এটা নিয়ে ওভারকাম না করতে পারেন, ইউ উইল নট লার্ন, রাইট? আপনার এই যে আগে ফার্স্টেই শুরু করছি আমি, যে ইউ হ্যাভ টু বি অ্যাডিক্টেড। সাদিক ভাই, এক্স্যাক্টলি। আমি বিদেশে আসলাম, তো আমি তো গ্রাম থেকে এসেছি। বিদেশে এসে প্রথম লিডারশিপ মিটিং এ বসছি। দেয়ার ওয়াজ এ বোর্ড, হ্যাঁ, বোর্ডে লিখছে যে কার সেলস কত। তো ওখানে লেখা ছিল এলজি সেলস দিস মিলিয়ন। সো আই ওয়াজ লাইক স্টুড আপ এবং আস্ক এ কোয়েশ্চেন, ওয়াই ইউ আর ডিসকাসিং এলজি সেলস ইন নোকিয়ার লিডারশিপ মিটিং? সো সবাই স্টার্ট লাফিং। আসলে এলজি মানে লোয়ার গালফ, আমি জানতামই না আসলে আমরা কি ডিসকাস করছি। তো আস্কিং কোশ্চেন ইজ নাথিং রং। ওই দিন আমার ওটা মানে প্রথম দিনই আমি জেনে গেলাম যে এলজি মানে উই আর ডিসকাসিং অ্যাবাউট লোয়ার গালফ সেলস, নট এলজি মোবাইল। সো আই গট দিস ওয়ান ফার্স্ট ডে। সামান্য কিছু হাসি হয়েছে, মানুষজন হাসছে, আই এম স্টিল হিয়ার না, অনেকেই নাই। সো ইটস নাথিং। মানুষ হাসলে তো ভালো, তো ইউ গট এক্সপোজড। আমি আবার ওই কোশ্চেন যে করেছেন তার কাছে ফেরত যেতে চাই, কতটুকু বুঝছেন একটু শুনতে চাই আমি, যদি ইফ ইউ ডোন্ট মাইন্ড। জি স্যার, আমি করছিলাম। আমাদের কথা ডিসকাশন থেকে বোঝা গেছে? জি স্যার। মানে এখানে ফ্রেন্ডের মতো অ্যাকসেপ্ট করেন, দেখবেন যে মানে আপনার জন্য ইজি হবে জিনিসটা। আবার ওই যে যেটা পাভেল বললো, আমি ফার্স্টে যেটা বললাম যে আস্ক কোশ্চেন, বি ফুল ফর ওয়ান ডে অর ওয়ান টাইম, don't become a fool for whole life. Just go for it. And last part, always I tell the one thing, don't give up on your desire, be addicted. If you want it, you must calculate how much do you want it, then don't give up on your desire and be addicted to your desire. You will get it definitely, inshallah. Okay, thank you. Any more questions? যদি আমাদের প্রশ্ন না থাকে, মাইনুল হুট করে ওর বাসায় গেস্ট আসছে, এই জন্য মনে হয় সে দৌড়দৌড়ির মধ্যে আছে। ও চলে আসছে, গুড গুড। আমি তো দেখি 1.5 ঘন্টা নিয়ে নিলাম, সরি টু এভরিওয়ান। মাইনুল, যদি কোনো প্রশ্ন থাকে, 1.5 ঘন্টা তো অনেকক্ষণ দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের চলে যায়, আর আমরাই তো, ফলে ভালোই লাগে। আমার একটা লাস্ট কোশ্চেন আছে। হ্যাঁ, বলো। আচ্ছা, এটা হচ্ছে যে মুর্শিদ, একটু দেখো যে আমরা তো যখন আগে তো আমরা সায়েন্স ফ্যাকাল্টিতে ছিলাম, পরে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আসলাম, তারপরে আমাদের সাবজেক্ট গুলি চেঞ্জ হলো, অনেক কিছু আছে। তো মানে আমার পার্সোনাল ফিলিং হচ্ছে চাকরির ক্ষেত্রে আসলে যাদের নলেজ লেভেলটা কিরকম, সেই অনুযায়ী তারপরে সেটাকে অ্যাডাপ্ট করে নেয়। ঠিক আছে, সেটা খুব একটা সমস্যা হয় না যদি তার নলেজ বেসটা ভালো থাকে। ঠিক আছে, কিন্তু এই প্রফেশনাল লেভেলে মানে এটা কি কোনো ইস্যু হয়ে যায়? মানে এই ধরনের মানে কোনো অবস্টাকল থাকে কিনা, মানে বিশেষ করে প্রাইভেট সেক্টরে? কোশ্চেনটা একটু ভালো অন্যভাবে করা যায়, মানে আমি মনে হয় ধরতে পারি। আমি ধরো এটা বলি, ধরো আমরা তো এখন অনেক সময় আমাদের অ্যালামনাই তো আমরা রিসেন্টলি ডিসকাস করছি যে
যে ইঞ্জিনিয়ার অ্যাক্রিডিটেশন মানে আইবির পাওয়া অথবা ইঞ্জিনিয়ার বলা, আর আগে যারা আমরা ছিলাম তাদের যে আমাদের সায়েন্সের সাবজেক্ট আমরা পড়ে আসছি, ঠিক আছে, ডিগ্রি হিসেবে যদি বলি, কিন্তু প্রফেশনাল লাইফে যাওয়ার পরে কি তোমাদের কর্পোরেটে এটা কোনো ইস্যু হয় যে ও তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ও হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এই ধরনের কোনো ইস্যু হয় কিনা? যেটা বললাম আমি শুরুতে এটা প্রচুর ফেস করছি। আবার যদি এইটা দেখো, মানে এটা হচ্ছে আমার অ্যানসারটা কি, will you ask Einstein which college did he go to? না, আমরা এই কোশ্চেন গুলো অনেক শুনি, বুঝছি। কোনো ধরো গত বছর আমি ফার্স্ট ইয়ার ওরিয়েন্টেশন নিতে গেলাম, তখনও আমাকে মানে এই ধরনের কোশ্চেন আমি মানে স্টুডেন্টদের কাছ থেকে পাইছি, ঠিক আছে, যে আমরা ইঞ্জিনিয়ারিং তে মাত্র পড়াশোনা শুরু করলাম, ঠিক আছে, যে আমরা ইঞ্জিনিয়ার হিসেবে কি মার্কেটে আমাদের ভ্যালু কিরকম হবে, আমরা কি আইবি অ্যাক্রিডিটেশন পাবো কিনা, কর্পোরেট লাইফে কি হবে বা সরকারি চাকরিগুলিতে কি হবে, এই ধরনের অনেক প্রশ্ন করে, ঠিক আছে। আলটিমেটলি কি এই ডাজ ইট এফেক্ট, আই মিন সেটা তো আমি বুঝতেছি, বাট মানে তোমাদের সাইড থেকে তোমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা এগুলি থেকে একটু বলো, তাহলে স্টুডেন্টরা মনে করে বুঝতে পারবে জিনিসটা হচ্ছে যে আসলে মানে কোন জায়গাটা ইম্পর্টেন্ট বেশি। এই যে যেটা মানে ডিসকাশনের সময় একটা বুঝলাম যে মানে একটা কমন কোয়েশ্চেন বা কমন আইটেম থাকে আমাদের রিজিউমি বা ডিসকাশনে, সেটা হলো যে আমি কোন প্রফেশনাল অর্গানাইজেশনের মেম্বার, কোন সোশ্যাল অর্গানাইজেশনের মেম্বার বা প্রফেশনাল অর্গানাইজেশনের মেম্বার, এগুলো কিন্তু একটা ভ্যালু ক্রিয়েট করে। মানে আইবি হোক ইয়ে হোক, মানে একটা অ্যাক্রিডিটেশন থাকলে আমাদের ডেফিনেটলি হেল্প হয়, কিন্তু আমাদের ছেলেপেলেরা চাকরি পাচ্ছে না। মানে আমরা এখন চাকরি জিনিসটা হচ্ছে যে আমি কি মানে ইউনিভার্সিটি জব করা, সেটাও তো জব। মানে এখন জবটা হচ্ছে ডিপেন্ড করে যে আমি কিভাবে কোনটাকে টার্গেট করলাম এবং আমি কিভাবে নিজেকে তৈরি করলাম, সেটার জন্য মানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের ফাইট করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে যেটা ডিসকাশনের সময় বলছি যে এখন তো নাম হয়ে গেছে টোটাল AAA, সেলফ এক্সপ্লেনেটরি একটা নাম। Then if they do the background check, definitely they will get it. আর তাদের যে এক্সাম্পল রেফারেন্স, তাদের যে বড় ভাইরা আছে বিভিন্ন জায়গায় রেফারেন্স ইউজ করে, তারা তো বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতেছেই, সো মানে অতটা ইম্প্যাক্ট হওয়ার কথা না। এখন ইম্প্যাক্টটা একেবারেই কমে গেছে। তারপরে হচ্ছে প্রফেশনাল অর্গানাইজেশনের অ্যাক্রিডিটেশন বা এনলিস্টমেন্ট থাকাটা একটু বেটার, যেটা যত থাকে তার মানে হচ্ছে সে তত আউটগোয়িং, সেটা ইভেন ডিবেট ক্লাবের মেম্বার হলেও সেটাও কিন্তু হেল্প করে। It means that he has some logical approach, মানে logical understanding. He can understand or he can devise something with logic. আচ্ছা, একটা প্রশ্ন আসে ফেসবুকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ কবিরুজ্জামান। Could you please elaborate the present situation of research collaboration between industry and university in Bangladesh? আচ্ছা, এই সম্পর্কে একটু বলো দেখি যে আসলে বা আমরা এটা বাড়ানোর জন্য কি করতে পারি। এইটা হচ্ছে কি, আমি যেটা জানি যে বাংলাদেশের ফিউচারে যে VLSI যেটা, সেটা খুব বুমিং হচ্ছে। তো আমাদের এরকম কোনো ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ বা এরকম যদি থাকে, ইভেন মানে আমরা যদি ওই ফিল্ডগুলার যারা ম্যানেজমেন্ট লেয়ার আছে তাদেরকে যদি বেশ কিছু ইন্ট্রোডাকশন সেশনে আমাদের এখানে ইনভাইট করি, দুটা প্রফিট আছে এখানে। সেটা হচ্ছে যে তারা জানলো যে আমাদের ডিপার্টমেন্টে কি কি পড়ানো হচ্ছে, আর একটা হচ্ছে তাদের সাথে একটা ব্রিজিং হয়ে গেল আমাদের ডিপার্টমেন্টের বা স্টুডেন্টসদের। এই ইন্টার্নশিপ, তারপর হচ্ছে বিভিন্ন সেশন, এগুলো যদি করা যায় তাহলে কিন্তু মানে অন্যান্য এডুকেশনাল অর্গানাইজেশন গুলো যেটা করে তারা কিন্তু এইভাবে ব্রিজ করে। ব্রিজিংটা হয়ে গেলেই তারপরে কিন্তু আমাদের এটা হেল্প করে, মানে স্পেশালি হচ্ছে আমাদের ইন্টার্নশিপের জন্য। ইন্টার্নশিপটা যদি কোনোভাবে ম্যানেজ করা যায় বিভিন্ন অর্গানাইজেশনে, এখন টেলিকম অর্গানাইজেশন আপনার ইন্টার্নশিপটা অনেকটাই কমাই দিচ্ছে আমি যতটুকু জানি, কিন্তু আমাদের ট্রিপলি তো এখন আর শুধু টেলিকমে নেই, এখন এতগুলো সেক্টর হয়েছে যেখানে আসলে ইন্টার্নশিপ ম্যানেজ করাটা মনে হয় অত ডিফিকাল্ট হবে না। কিন্তু থ্যাংক ইউ। তো এটার সাথে ইন এডিশন টু দ্যাট, যে রিসার্চ কোলাবোরেশন সারা পৃথিবীতে যেটা হয় যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া খুব প্রেম প্রীতি থাকে, ফান্ডিং সাপোর্ট ওদের কাজগুলো করিয়ে নেয়। তা আমরা বাংলাদেশে যেটা হয় যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি দুই সাইডে আমাদের সম্পর্ক মানে মানে মধুর না আর কি। এই মধুরতা আনার জন্য আসলে কি করা যেতে পারে, তোমার কি মনে হয়? স্যার আমি তো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশনাল প্র্যাকটিসটা নাই অনেকদিন, মানে এই জন্য আমি রিসার্চের পার্টটা তো অত ভালো ইয়ে করতে পারবো না।
রিসেন্টলি কিছু কিছু ইউনিভার্সিটির ব্যাপারে আমি খোঁজ খবর নিচ্ছি বা জাস্ট পার্সোনাল ইন্টারেস্টের কারণে, সেইখানে আমি যেটা দেখি যে আপনার তারা বিভিন্ন টেকনোলজি অর্গানাইজেশন থেকে কিছু রিসার্চের পার্ট নিয়ে নেয় তাদের মাস্টার্স বা পিএইচডি ইয়েতে। একটা ছোট একটা পার্ট, খুবই স্মল একটা পার্ট, সেটা প্রোগ্রামিং হতে পারে, ভিএলএসআই হতে পারে, ছোট ছোট পার্ট যে তারা এটা করে দিবে। এখানে আমাদের টেকনোলজি কোম্পানিগুলোর সুবিধাটা হচ্ছে তারা কোয়ালিটি সম্পন্ন জিনিসই পাবে, কিন্তু অনেক চিপার দ্যান দ্য প্রফেশনাল লেয়ার। আমি জানি না এখানে বাংলাদেশের R&D ল্যাব কতগুলো আছে, বা যদি এটা প্রোগ্রামিং হয়ে থাকে হয়তো মানে ওভার দ্য বর্ডার হয়তো কোলাবোরেশন সম্ভব। জিনিসগুলো ডেফিনেটলি মানে আমাদের এখানে যে এইগুলোর যদি রিসার্চ করা যায় তাহলে ইট উইল বি ওভারওয়েলমিং গুড থিং ফর আস। ওকে ওকে, থ্যাংক ইউ আচ্ছা, থ্যাংক ইউ। আতিক ভাই, কনা বলছিলাম, একটু অ্যাড করতে চাই এই কোশ্চেনটার ইসে। আমার অর্গানাইজেশন থেকে যেমন জানেন আমি ইডটকোতে আছি, ইডটকো এক্সিয়াটার একটা সিস্টার কনসার্ন, এবং কারেন্টলি রবির ফুল নেটওয়ার্কটা আমাদের বিল করা, আর প্যারালালি আমরা জিপি, বাংলালিংক এদের সাথে কাজ করছি। তো আমাদের ওখান থেকে যদি বলি, ফর এক্সাম্পল কারেন্টলি আমরা একটা রান করছি কম্পিটিশন, ডিজাইন কম্পিটিশন, টেলিকম সাইট গুলা বিল্ড করার জন্য আরো কত এফিসিয়েন্ট ওয়েতে। ফর এক্সাম্পল আপনারা জানেন ট্র্যাডিশনাল টাওয়ার বিল্ড হতো আগে, বাট গুগল কিন্তু একটা ডিফারেন্ট স্ট্রাকচার নিয়ে আসছে। এখন গুগল বেলুন দিয়ে ওরা ডিফারেন্ট মডেলে চিপার একটা সলিউশন নিয়ে আসছে নেটওয়ার্কটাকে আরো বেটার করার জন্য, এবং নেটওয়ার্ক লেভেলটা আরো স্ট্রেংথ করার জন্য একেবারে রুরাল এরিয়া গুলাতে, তো রুরাল আরবান সব এরিয়াতে। তো এই যে এটার জন্য আমরা আরো কত কস্ট এফিসিয়েন্টলি ডিজাইনটাকে এফেক্টিভ করতে পারি, এটা যেমন আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে করছি। তো এটা মোস্টলি সিভিল রিলেটেড, সো বুয়েট বলেন বা আদার ইউনিভার্সিটি গুলোর সাথে কিন্তু করা হচ্ছে। যেটা বলা হচ্ছিল যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটির মধ্যে কোলাবোরেশন। তো আরো অনেক কিছু আমি জানি, যেমন হুয়াওই কিন্তু বেশ কিছু কাজ বুয়েটের সাথে করছে, ওদের কিছু ইকুইপমেন্ট দেয়া এবং ওখানে কিছু কাজ করা, বাট খুব বেশি আকারে এটা হচ্ছে না, লিমিটেড আকারে হচ্ছে। যেটা বাইরে হচ্ছে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি একসাথে জয়েন্টলি কাজ করে বাইরের কান্ট্রি গুলাতে, এবং ইউনিভার্সিটি গুলার রিসার্চ যেটা করে স্টুডেন্টরা, ওটা অনেকটা ইন্ডাস্ট্রির জন্য করে অনেক রিসার্চ। আমাদের এখানে অতটা হয় না, বাট কিছু কিছু এখন হচ্ছে। বাট ডেফিনেটলি এটা যদি টিচাররা, এখানে টিচারদের আমি মনে করব যে অনেক সাপোর্টের দরকার, এবং টিচাররা যদি ওই ফিল্ডটা তৈরি করে বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে, এখন কিন্তু দরকার আমাদের, এটা আমরা ফিল করি, কিন্তু ওইভাবে কাজটা কম হয়। আর এক্ষেত্রে ঢাকা ইউনিভার্সিটির এক্সপোজারটা আমার কাছে মনে হয় একটু কম। আদার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলা কিন্তু এই কাজটা কম্পারেটিভলি বেশি করে, প্লাস নর্থ সাউথ বলেন বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলাও কম্পারেটিভলি ওরা একটু বেশি করে, কোম্পানিগুলোর সাথে জয়েন্টলি কোলাবোরেটিভলি কিছু কাজ করার চেষ্টা করছে এখন। থ্যাংক ইউ। এটা আসলে মানে আমাদের হয়তো আরেক সময় 4-5 জন ইন্ডাস্ট্রি, তোমাদের এরকম আরো কয়েকজনকে নিয়ে একটা এবং কিছু টিচার নিয়ে একটা ব্রেইনস্টর্মিং সেশন হতে পারে, যে অ্যাটলিস্ট নেক্সট ফিউ ইয়ার্স আমরা একটা দুইটা কোন এরিয়াতে পেনিট্রেট করার চেষ্টা করতে পারি, এবং তার জন্য কি কি প্রিপারেশন আর প্রস্তুতি করে আগাতে পারি, যাতে করে ইন্ডাস্ট্রি একাডেমির একটা মেলবন্ধন হতে পারে আর কি। থ্যাংক ইউ সো মাচ। তো আর কারো কোনো প্রশ্ন যদি না থাকে, 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে যেহেতু, মাইনুল দেখো শেষ করে দেওয়া যায় কিনা, কারণ অনেক লম্বা সময় নেওয়া হয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মনে হয় আজকে আমরা অনেক ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাড্রেস করলাম, স্পেশালি সফট স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার প্ল্যানিং এ। আশা করবো আমাদের স্টুডেন্টরা এর থেকে অনেক বেশি উপকৃত হবে। এবং শেষে যে ডিসকাশনটা হলো, আমি কোন আপু যেটা বলবেন যে ইটস অ্যাকচুয়ালি হ্যাপেনিং রাইট নাও, যে অনেকেই কাজ করছে ইন্ডাস্ট্রির সাথে, চেষ্টা করছে একটা বন্ডিং তৈরি করার। এবং আমি পার্সোনালি জানি যে বুয়েটে ট্রিপলিতেও ওরা অনেক কাজ করছে, প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতেও করছে। তো আশা করি যে আমরা ঢাকা ইউনিভার্সিটি থেকেও
এরকম ইনিশিয়েটিভ নিয়ে আসলে এর সাথে যুক্ত হতে পারবো খুশি। তো থ্যাংক ইউ সবাইকে, IEEE, SBD এবং উই যারা আজকে এটা অর্গানাইজ করতে আমাদেরকে সাপোর্ট করেছে, সবাইকে ধন্যবাদ। এবং স্পেশাল থ্যাঙ্কস টু সাদিক রশিদ ভাই এত মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আদিক স্যার এবং জুনায়দুল রশিদ স্যারকে, চেয়ারম্যান স্যার উনি প্রথমে ছিলেন। থ্যাংক ইউ সবাই। I would say thanks to Atik Bhai and Mainul both. You are doing a great job. আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি। Thank you everyone. হ্যাঁ, সবাই ভালো থাকো, আবার দেখা হবে। Have a good future. Bye then. হ্যাঁ।